আমি মনে হয় আর বাঁচবো না। এভাবে বলো না গো, কিচ্ছু হবে না তোমার। আমি কিছুক্ষণের মধ্যেই শহর থেকে বড় ডাক্তার নিয়ে আসবো। তুমি আর শুধু শুধু এত কষ্ট করতে যেও না। বিধাতা আমাকে এতটুকুই সময় দিয়েছিলেন, এর মধ্যে আমি তোমার মতো একজন স্বামী পেয়েছি, নয়নার মতো এমন ফুটফুটে একটা মেয়ের মা হয়েছি। আমার মৃত্যুর পর আমার মেয়েটিকে দেখে রেখো, ওর যেন কোনো কষ্ট না হয়। মা, তুমি এভাবে বলো না, আমার খুবই কষ্ট হচ্ছে। তুমি চলে গেলে আমি কার হাতে ভাত খাবো মা? তুমি চলে গেলে আমি কার কোলে মাথা রেখে গল্প শুনবো? বিধাতা তোকে অনেক ভালো রাখবেন মা, তবে এবার বিদায় দে। অনু, অনু, চোখ খোলো, চোখ খোলো। এভাবে আমাদের ছেড়ে যেও না। মা, ও মা, মা গো, চোখ খোলো না মা। মৃত্যুশয্যায় কাতরাতে থাকা অনু তার স্বামী ও সন্তানকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল। পুরো বাড়িতে মৃত্যুর শোক ছেয়ে গেল। রহিম আর নয়না দুজনেই ভেঙে পড়ল। কিন্তু কিছুদিন পরে রহিম তরি নামের এক মেয়েকে বিয়ে করে নতুন মা নিয়ে আসলো নয়নার জন্য। তরির ঘরে ছিল ৮ বছরের ছেলে জামাল। নয়না, মা নয়না, একবার বাইরে আয় মা। দেখ আমি কাকে নিয়ে এসেছি। কি হয়েছে বাবা, কাকে এনেছো? এই হলো তরি, তোর নতুন মা। আর এই হলো জামাল, তোর নতুন ছোট ভাই। আজকের পর থেকে তোর আর তোর মায়ের অভাব থাকবে না রে। তুই ওদের সাথে মিলেমিশে থাকবি। তুই খুশি হয়েছিস তো মা? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হয়েছি। কতদিন কাউকে মা বলে ডাকতে পারি না, তুমি আমাকে আবারও মা এনে দিয়েছো। আমি খুশি না হয়ে থাকতে পারি বলো? তোর কথা শুনে আমার প্রাণটা ভরে গেল রে মা। নতুন বউ, তুমি আমার মেয়েটাকে অনেক আদর ভালোবাসা দিও। আমার মেয়েটা লাখে একজন, ওর মতো লক্ষ্মী মেয়ে হয় না। সে তোমাকে অনেক ভালোবাসে। তুমি একদম চিন্তা করো না গো, আমি ওকে আমার নিজের মেয়ের মতো আগলে রাখবো। বাবা, তুমি মা আর ভাইকে নিয়ে ভিতরে এসো না, সেই কখন থেকে তোমরা বাহিরে দাঁড়িয়ে আছো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। এসো, তোমরা আমার সাথে এসো। নয়না তার নতুন মা পেয়ে বেশ খুশি হয়েছিল, কিন্তু সে জানতো না তার এই নতুন মাই তার জন্য কতটা কাল হয়ে দাঁড়াবে। একদিন বিকালে নয়না ও জামাল উঠানে বসে একসাথে খেলছিল। হঠাৎ নয়নার জিতে যাওয়াতে জামাল বেশ হিংসা করতে শুরু করলো, আর সে নয়নাকে মিথ্যা অপবাদ দিয়ে তার মায়ের কাছে ছোট করলো। সৎমা নয়নার চুলের মুঠি ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে আঘাত করিস? আজ তোর একদিন কি আমার একদিন। মা, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমরা দুজন স্বাভাবিকভাবেই খেলছিলাম। আমি জিতে যাওয়াতে জামাল আমাকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছে। এত বড় স্পর্ধা তোর, তুই আবার আমার ছেলেকে ছোট করতে চাইছিস? তবে রে। সৎমা তরি নয়নাকে প্রচন্ড জোরে আঘাত করে মাটিতে ফেলে দিল। সাথে সাথে নয়নার মাথা ফেটে রক্ত বেরোলো। আচমকা এমন এক ঘটনা ঘটে যাওয়াতে তরি ভয় পেয়ে গেল। হাই হাই রে, এখন কি করব? ওর বাবা তো যে কোনো সময় চলে আসবে। এখন যদি মেয়ের এই অবস্থা দেখে, তাহলে তো আমাকে খুনির অপবাদ দিবে। তার চাইতে ভালো একে আমি এক্ষুনি পাশের জঙ্গলে ফেলে দিয়ে আসি। ওখানে জন্তু জানোয়ার একে ছিঁড়ে খাবে, মানে মানে আপদটাও বিদায় হবে। সন্ধ্যাবেলা রহিম তার ব্যবসা থেকে বাড়িতে ফিরে নয়নাকে দেখতে না পেয়ে তরিকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, আমার মেয়ে কোথায়? কিছুতেই বুঝতে পারছি না গো। সকালবেলা দুই ভাই বোনকে আমি উঠানে বসে খেলতে দেখেছিলাম। কিছুক্ষণের জন্য কাজ করতে ভিতরে যেতেই হঠাৎ এসে দেখি নয়না উধাও। জামাল একাই বসে আছে। পরে ছেলেকে জিজ্ঞেস করাতে সে বলল তার দিদি কোথায় যেন চলে গেছে, কাউকে কিছু না বলে। মানে কি বলছো তুমি এসব? আমার মেয়ে কোথায় চলে যাবে? আমি কি করে বলবো বলো? তোমার অমন উঠতি বয়সী মেয়ে, আমি কি জানি সে কোথায় কি করছে না করছে।
খবরদার আমার মেয়ের দিকে নোংরা আঙ্গুল তুলবে না। আমি আমার মেয়েকে খুঁজে বার করব। আর তাছাড়া তোমার কথায় আমি কোনো সত্যতা খুঁজে পাচ্ছি না। ওদিকে জঙ্গলে পড়ে থাকার সময় নয়নাকে খুঁজে পায় এক মস্ত বড় কালনাগিনী। ওমা, এখানে যে দেখছি একটা মেয়ে পড়ে আছে। ইস, কি ফুটফুটে দেখতে! কার না কার বাড়ির মেয়ে এমন মমর্ষ অবস্থায় পড়ে আছে। আমারও কি এক্ষুনি এখান থেকে সরাতে হবে, না হলে আশেপাশের বিষাক্ত সাপ ওকে খুপলে খুপলে খাবে। কালনাগিনী নয়নাকে তার গুহায় নিয়ে গেল। সেখানে এসে নিষ্ঠার সাথে নয়নার সেবা করল। এক সময় নয়নার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে এসে ভীত হয়ে উঠে বসে কালনাগিনীকে বলল, আমি কোথায় এসেছি? কি হয়েছিল আমার? আর আপনি কে? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি কালনাগিনী। দয়া করে আমাকে কোনো ক্ষতি করবেন না। ভয় পেও না মেয়ে, তুমি জঙ্গলে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি তোমাকে ওখানকার বিষাক্ত জন্তুদের হাত থেকে রক্ষা করে আমার গুহায় নিয়ে এসেছি। আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি ভয় পেও না। তোমার কি হয়েছিল আমাকে সব সত্যি করে বলো তো। নয়না তখন কাঁদতে কাঁদতে তার দুঃখের কথা খুলে বলল। সবটা শুনে কালনাগিনী তার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার দুঃখ আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং যে কোনো বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। তুমি খুব ভালো গো, তোমাকে আমি মা বলে ডাকি। মা? কিন্তু আমি তো একটা সাপ। তাতে কি হয়েছে? তুমি তো সাপ হয়ে আমার মতো মানুষের সন্তানকে কত আদর স্নেহ দিয়ে সুস্থ করে তুললে। আমি তোমাকে মা বলেই ডাকবো, আমায় বাধা দিও না। কালনাগিনী নয়নাকে বাধা দিল না। তার ভেতরে কমল হৃদয় তাকে কালনাগিনী থেকে নয়নার নাগিনমা করে তুলল। এদিকে রহিম তার মেয়েকে খুঁজতে খুঁজতে প্রায় দিশেহারা হয়ে পড়ল, কিন্তু কোথাও নয়নাকে খুঁজে পেল না। প্রায় কিছুদিন পর নয়না সেই কালনাগিনীকে নিয়ে তার বাড়ি ফিরে গেল। বাবা! মা নয়না, তুই এতদিন কোথায় ছিলি মা? এই বাবাটা কত পাগলের মতো তোকে পুরো গ্রাম খুঁজে বেরিয়েছে, তুই জানিস? আমি এতদিন আমার এই মায়ের কাছে ছিলাম বাবা। মায়ের কাছে ছিলি মানে? কি বলছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না মা। আমি তোমাকে সবটা খুলে বলছি। তোমার দ্বিতীয় বউ তোমার মেয়েকে অর্ধমৃত অবস্থায় জঙ্গলে ফেলে রেখে চলে এসেছিল। সেখান থেকেই মেয়েটিকে আমি উদ্ধার করে লালন পালন করেছি। কি বললেন আপনি? তার মানে আমার সন্দেহ সঠিক? আমার তখনই ওই মহিলার কথা শুনে খটকা লেগেছিল। তরি, তরি, এক্ষুনি বাইরে এসো। কি হয়েছে? কি ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? এ কি, তুই এখানে? তুই এখনো বেঁচে আছিস? কি, খুব অবাক হচ্ছিস তাই না? মেয়েটাকে প্রাণে মেরে ফেলতে পারিসনি বলে হতচ্ছাড়ি। তোকে আমি বিশ্বাস করে আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম, আর তুই আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে চেয়েছিলি। ওগো, ওগো, তুমি আমার কথা শোনো। এই বলে রহিম তরির চুলের মুঠো ধরে তাকে মারতে শুরু করলো। কিন্তু নয়নার খুব কষ্ট হয় এমন দৃশ্য দেখে। সে তার বাবাকে থামিয়ে বলে, থামো, তোমার দুটো পায়ে পড়ি, মাকে এভাবে মেরো না। মানছি মা ভুল করে ফেলেছে, কিন্তু তার মানে এই নয় যে তাকে তুমি এভাবে মেরে সবার সামনে অপমান করবে। কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয়। আমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমি তো মাকে ক্ষমা করে দিয়েছি। তুমিও মাকে ক্ষমা করে দাও বাবা। কি বলছিস রে মা? এই মহিলা তোর প্রাণ কেড়ে নিতে চেয়েছিল, আর তুই কিনা একে ক্ষমা করে দিচ্ছিস? মানুষের সবচাইতে বড় গুণ তার ক্ষমা করার গুণ। আমি ক্ষমা করে দিয়েছি,
বাবা, তুমিও ক্ষমা করে নিজের মাহাত্ম্য প্রকাশ করো। মারে, তোর সাথে আমি এত বড় অন্যায় করলাম, তবুও তুই আমায় ক্ষমা করে দিচ্ছিস রে মা। আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোকে আমি বুকে করে আগলে রাখবো, আর কোনোদিন আমি তোর সাথে এমন কাজ করব না। আপনার কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে রইলাম। আপনি আমার মেয়েকে নতুন জীবন দান করেছেন। আপনার মেয়ে এখন আমারও মেয়ে, এখন আমিও তার মা। তুমি এখন এসো মা, আমি আবারও তোমার সাথে দেখা করব। আমি তোর জন্য অপেক্ষা করব রে মা। যখনই সময় হবে, যখনই এই মায়ের কথা মনে পড়বে, তখনই আমার কাছে চলে আসিস। এই বলে কালনাগিনী সেখান থেকে চলে গেল। নয়না আবারও তার আগের পরিবার ফিরে পেল। মা, বাবা, ভাই নিয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিন্তু এত কিছুর পরেও সে কখনো তার সেই নাগিন মাকে ভুলে গেল না। যখনই তার কালনাগিনীর কথা মনে পড়ত, সে তখনই তার কাছে ছুটে যেত, আর কালনাগিনীও তাকে নিজের মেয়ের মতো যত্নআত্তি করত। কতদিন হয়ে গেল নয়নাটা আমার সাথে দেখা করতে আসে না। মেয়েটা বুঝি আমাকে ভুলেই গেল। এদিকে আমি যে দিনরাত তার জন্য অপেক্ষা করি, তা সে বুঝবে কিভাবে? থাক, ও না হয় ওর পরিবারের সাথে এখন একটু ভালো সময় কাটাক। যখন মনে পড়বে তখন নিজ থেকেই চলে আসবে। ওটা বিক্রম সাপুরে না? বেটা এদিকে আসছে কেন? সেই কত বছর আগে আমাকে ধাওয়া করেছিল, আবারও আমার ঠিকানা পেয়ে গেছে নাকি? না না, কিছুতেই ওর হাতে নিজেকে ধরা দেওয়া যাবে না। যে করে হোক আমাকে পুরোপুরি একটা মানুষ রূপ নিয়ে এখানে দাঁড়াতে হবে, না হলে আমি ধরা পড়ে যাব। এই তো এই তো সেই গুহা যেখানে ওই শয়তান নাগিনী থাকে। কিন্তু এখানে তো দেখছি জলজান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে। গুহায় আবার মানুষ থাকে নাকি? আচ্ছা, ওকে না হয় জিজ্ঞেস করি আশেপাশে কোনো গুহা আছে নাকি। এই যে শুনছেন? আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া তো আশেপাশে আর কেউ নেই। বলছি, এখানে কি এই গুহা ছাড়া আর কোনো গুহা আছে? সে আমি কি করে বলবো বলুন তো? আমি তো এই গুহাতেই থাকি, আর তাছাড়া জঙ্গলে একা মেয়ে মানুষ, অত ঘুরে বেড়ানোর আমার অভ্যাস নেই। না, বিষয়টা কেমন খটকা লাগছে। একা মেয়ে মানুষ এই গুহায় কেনই বা থাকবে? আচ্ছা, আমি শুনেছিলাম ওই নাগিনী নাকি এখন নতুন এক শক্তি পেয়েছে। সেই শক্তি নিশ্চয়ই মানুষের রূপ নিয়ে থাকার। যদি এমনটাই হয়ে থাকে, তাহলে এটাই নিশ্চয়ই সেই নাগিনী। আমাকে আমার জাদুর পাথর দিয়ে এর আসল রূপ দেখতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবেন? অনেক দূর থেকে হেঁটে এসেছি, বড্ড তেষ্টা পেয়েছে। একে জল খাইয়ে মানে মানে বিদায় করে দেই, এতেই আমার মঙ্গল। ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। নাগিনী উল্টে ফিরতেই সাপুড়ে তার থলের ভেতরে থাকা জাদুর পাথরের একটা ছোট টুকরো নাগিনীর দিকে ছুঁড়ে দিল। সাথে সাথে নাগিনী মানুষ থেকে সাপের রূপে চলে গেল। আমি যা ধারণা করেছিলাম তাই। তুই আসলে সেই নাগিনী যাকে আমি এতদিন ধরে খুঁজছি। তোকে এখন আমি বন্দি করব, আর তোর সমস্ত মণিমুক্তা আমি নিয়ে যাব। না, আমাকে বন্দি করো না, আমার কাছে কোনো মণিমুক্তা নেই, বিশ্বাস করো। এবার আর ওসব কথা বলে পালাতে পারবি না। গতবার পালিয়ে গিয়েছিলি, এবার আর তোর নিস্তার নেই। যতক্ষণ না তোর কাছ থেকে আমি ওই মণিমুক্তা না পাচ্ছি, ততক্ষণ আমি আর তোকে ছাড়বো না। হয় মণিমুক্তার সন্ধান দিবি, আর না হইলে প্রাণে মরবি। সাপুড়ে নাগিনীর কোনো কথাই শুনল না। সে নাগিনীকে বন্দি করে গুহার ভেতরে চলে গেল। এদিকে নয়না আসছে জঙ্গলের রাস্তা ধরে।
সে আজ বেশ খুশি। প্রায় অনেকদিন পরে সে তার নাগিন মায়ের সাথে দেখা করার জন্য জঙ্গলের গভীরে যাচ্ছে। সেইবার নাগিন মা তাকে বিপদ থেকে না বাঁচালে আজ হয়তো এত ফুরফুরে মেজাজ নিয়ে তার আর হাঁটা হতো না। নাগিন মায়ের কাছে সে সারা জীবন এই ঘটনার জন্য কৃতজ্ঞ থাকবে। সে নিজে নিজে হাঁটতে হাঁটতে বলল, অনেকদিন হয়ে গেল নাগিন মায়ের সাথে দেখা করি না। আজ একদম নাগিন মায়ের কাছে গিয়ে তাকে চমকে দিব। মা অনেক খুশি হবেন আমাকে দেখে। প্রায় বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে নয়না পৌঁছে গেল তার নাগিন মায়ের গুহায়। নাগিন মা, ও নাগিন মা, কোথায় তুমি? এ কি, নাগিন মা তো বাড়িতেই নেই বলে মনে হচ্ছে। কিন্তু নাগিন মা তো এই সময় গুহার বাহিরে থাকে না, সে তো রাতে বের হয়। তাহলে কি এমন হলো যে এখন সে গুহার ভেতরে নেই? আমাকে একবার ভেতরে গিয়ে বিষয়টা দেখতেই হবে। নয়না হাঁটতে হাঁটতে গুহার ভেতরে চলে গেল। সেখানে একটা বড় পাথরের পিছনে দাঁড়িয়ে সে দেখল তার নাগিন মাকে এক সাপুড়ে বেঁধে রেখেছে। এ কি, নাগিন মাকে তো একটা শয়তান সাপুড়ে বেঁধে রেখেছে। আমাকে যে করেই হোক নাগিন মাকে উদ্ধার করতেই হবে। কিন্তু কি করব আমি এখন? হ্যাঁ, পেয়েছি। এই কে তুমি? আমার নাগিন মাকে ছেড়ে দাও। ওনাকে এভাবে বেঁধে রেখেছো কেন? নয়না মা, তুই এখানে? কিরে, তুই কি ওকে চিনিস? হ্যাঁ, ও আমার নাগিন মা। নাগিন আবার মা হলো কি করে? আমাকে বোকা পেয়েছিস? যা সত্যি তাই বলছি। আর তুমি আমার নাগিন মাকে বেঁধে রেখেছো কেন, আগে সেটা বলো। ওর কাছে আমার সমস্ত মণিমুক্তা রয়েছে, আমি সেটাই নেওয়ার জন্য ওকে বেঁধে রেখেছি। নাগিন মায়ের মণিমুক্তা কোথায় আছে তা আমি জানি। নয়না, কি বলছিস তুই এসব? হ্যাঁ মা, তোমার প্রাণের চাইতে বেশি ওইসব মণিমুক্তার আমার প্রয়োজন নেই। নাগিন মায়ের মণিমুক্তাগুলো এই জঙ্গলের অন্য প্রান্তে এক বড় গুহায় আছে, সেখানেই রাখা আছে। তুই যা সত্যি বলছিস তার প্রমাণ কি? বারে, আমার নাগিন মায়ের জীবনের চাইতে বুঝি আমার ওই মণিমুক্তার মূল্য বেশি? তোমার যা দরকার তুমি নিয়ে যাও, শুধু আমার নাগিন মাকে মুক্ত করে দাও। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি। আজকে তোর এই পালিত মেয়ে এসেছিল বলে তুই প্রাণে বেঁচে গেলি, না হলে তোকে প্রাণে মেরে হলেও ওই মণিমুক্তা আমি উদ্ধার করতাম। সাপুড়ে নাগিনীকে মুক্ত করে গুহা থেকে বেরিয়ে গেল। এতদিন পর মেয়েকে দেখতে পেয়ে নাগিনী নয়নাকে জড়িয়ে ধরল। এরপর বলল, এতদিন পরে এলি মা? আর তুই কেন ওই লোকটাকে মিথ্যা বললি? তুই জানিস ও কত ভয়ঙ্কর এক সাপুড়ে। আমি অত কিছু জানতে চাই না মা। এখন তোমাকে আর আমাকে এক্ষুনি গুহা থেকে বেরিয়ে অন্য কোথাও গা ঢাকা দিতে হবে। দেরি করলে ওই সাপুড়ে আবারও এসে আমাদের দুজনকে বেঁধে ফেলবে, আর এবার নির্ঘাত আমাদের মেরে ফেলবে। নয়না তার নাগিন মাকে নিয়ে গুহা থেকে পালিয়ে গেল। এদিকে বেশ কিছুক্ষণ যাবৎ নয়নাকে খুঁজে না পেয়ে নয়নার ভাই জামাল বেরিয়ে গেল তাকে খুঁজতে। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে নয়নার নাম ধরে ডাকতে লাগলো। ঠিক তখনই তার সাথে দেখা হয়ে গেল সে শয়তান সাপুড়ের। সাপুড়ে সে গুহার খোঁজ করে গুহা না পেয়ে বেশ হতাশ হয়ে গিয়েছিল। জামালের মুখে নয়নার নাম শুনে সে বুঝতে পারল এটি নয়নার ভাই। মনে মনে ফোন দিয়ে আটলো একে তার সাথে নিয়ে গিয়ে বন্দি করে রাখার। এই ছেলেটাকে বন্দি করলেই আমি আবার ওই নাগিনী আর ওই পাজি মেয়েটাকে বাঘে পাবো। তুমি কি নয়নার ভাই? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আর আপনি আপুকে চেনেন কিভাবে? সে অনেক লম্বা কাহিনী, কিন্তু আমি জানি নয়না কোথায়। তুমি আমার সাথে এসো, তাহলে আমি তোমাকে ওর কাছে নিয়ে যেতে পারবো। সত্যি বলছি, আপুকে অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা, তুমি এসো আমার সাথে।
জামালকে সহজ সরল পেয়ে সে সাপুড়ে তার সাথে করে অন্য গ্রামে নিয়ে গেল। এদিকে নয়না ও তার নাগিন মা চলে গেল নয়নার বাড়িতে। সেখানে নয়নার সৎমা তরি বারান্দায় চিন্তিত হয়ে বসেছিলেন। নয়না তাকে দেখে বলল, মা, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? ও মা, তুই এসে গিয়েছিস? সে কখন বেরিয়েছিলি? যাক, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভালো আছেন দিদি? এই তো আছি বেশ। কি রে, তোর সাথে জামাল কোথায়? জামাল আসেনি? ভাইয়ের সাথে তো আমার দেখাই হয়নি। সে কি কথা? আমি তো জামালকে পাঠিয়েছিলাম তোকে খোঁজার জন্য। গেল কোথায় ছেলেটা? ওর তো এতক্ষণ বাইরে থাকার কথা না? সেটাই তো, সন্ধ্যা হয়ে আসছে। কি হলো আমার ছেলেটার? আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি আর মা ওকে খুঁজে বার করে আবারও বাড়ি ফিরবো। সৎমাকে এতটুকু বুঝিয়ে নয়না আবারও তার নাগিন মাকে নিয়ে বেরিয়ে এলো। আমার মনে হয় ভাই কোনো একটা বিপদে পড়েছে, না হলে ওর এতক্ষণ বাড়ি না ফেরার কথা না। কোনোভাবে জামাল ওই সাপুরের হাতে পড়ে যায়নি তো? কিন্তু জামালকে ওই সাপুরে চিনবে কি করে? তুই আমার সাথে আবার ওই জঙ্গলে চল তো, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আসলে জামাল হারিয়ে গেছে নাকি জঙ্গলেই আছে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, চলো। নাগিনী ও নয়না জঙ্গলে জামালের নাম ধরে ডাকাডাকি করতে শুরু করলো, কিন্তু কোথাও তারা জামালকে খুঁজে পেল না। নয়নার চোখে পড়ল জামালের একটা খেলনা জঙ্গলের রাস্তায় পড়ে আছে। নয়না খেলনাটা হাতে তুলে নিয়ে বলল, এটা তো আমার ভাইয়ের খেলনা। তার মানে আমি যা সন্দেহ করেছি তাই। নিশ্চয় জামাল তোকে খুঁজতে খুঁজতে এখানে এসে তোর নাম করছিল, আর ঠিক তখনই ওই শয়তান সাপুরের সাথে তার দেখা হয়ে যায়। সাপুরে নিশ্চয়ই ওই মণিমুক্তার সন্ধান না পেয়ে তোর ভাইকে তুলে নিয়ে চলে গিয়েছে। তাহলে এখন উপায় কি? এখন শুধু একটাই উপায়, তোর ভাইকে আমি খুঁজে নিয়ে তোর কাছে ফিরিয়ে দেব। চিন্তা করিস না, ওই সাপুরের আস্তানার ব্যাপারে আমি জানি। আমিও তোমার সাথে যাব মা। তোকে নিয়ে গিয়ে আমি শুধু শুধু তোর প্রাণ বিপদে ফেলতে চাই না। তুই এখানেই থাক, ওই সাপুরে অনেক খারাপ। তুমি চিন্তা করো না মা, তুমি আর আমি একসাথে কোনো কাজ করলে সেটা কখনো বিফলে যাবে না। আমরা দুজন একসাথেই ভাইকে খুঁজে বের করব। ঠিক আছে, চল তাহলে। ও নাগিন মা, চলো না, আর দেরি করছো কেন? তোকে নিয়ে যেতে মন সায় দিচ্ছে না রে মা, যদি কোনো বিপদ হয়। কিছু হবে না মা, আমরা দুজন একসাথে থাকলে কোথাও কোনো বিপদ হবে না। আচ্ছা বেশ, তাহলে এক কাজ কর, তুই আপাতত তোর বাড়ি যা। ঠিক কাল সকালে আবারও আমার সাথে দেখা করিস। কিন্তু মা, এতে তো দেরি হয়ে যাবে। কিছু হবে না, আমার জঙ্গলে কিছু কাজ আছে, আগে ওগুলো একটু গুছিয়ে নেই, না হলে পরে আরো বিপদ হতে পারে। আর তাছাড়া তোর বাবা মাকে একটু সামলা, তোর ভাইকে হারিয়েছে। এখন তুই ওদের পাশে থেকে ভরসা না দিলে যে তারা আরো ভেঙে পড়বে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মা। ঠিক আছে, তাহলে আমি বাড়ি যাচ্ছি। কাল সকাল সকাল তোমার কাছে চলে যাব। সাবধানে যাস। নাগিনীর কথা মতো নয়না চলে গেল তার বাড়িতে। বাড়িতে যেতেই দেখলো তার বাবা এবং মা দুজন বারান্দায় বসে অঝোর ধারায় কান্না করছে। আমার একমাত্র ছেলেটা কোথায় হারিয়ে গেল? আমাদের শেষ বয়সে একমাত্র ভরসা কোথায় চলে গেল? আমার ছেলেটাকে তুমি যেখান থেকে পারো খুঁজে এনে দাও, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। জামাল, বাবা রে, কোথায় চলে গেলি বাবা? আমার বুকে ফিরে আয় মানিক। মা, বাবা, তোমরা এভাবে কান্না করো না, এমন হলে যে তোমরা অসুস্থ হয়ে যাবে। তুই কোথায় ছিলি নয়না? তোর ভাইকে হারিয়ে ফেলেছি। এখন তুইও যদি এভাবে বাইরে বাইরে ঘুরিস, আমরা আর কি নিয়ে থাকবো রে মা? বাবা, আমাকে তো বাইরেই থাকতে হবে। আমাকে খুঁজতে গিয়েই ভাই হারিয়ে গিয়েছে। এখন এটা আমার দায়িত্ব, ওকে যেখান থেকেই হোক খুঁজে বের করা। না নয়,
কোথাও যাস না মা, যদি তুইও হারিয়ে যাস। আমার কিছুই হবে না মা, আমি আর নাগিন মা দুজনে মিলে ভাইকে খুঁজতে যাব। আমার কিছুতেই তোকে ছাড়তে মন সায় দিচ্ছে না মা। তুই আমাদের কথা শোন, এভাবে আমাদের একা একা ফেলে যাস না মা। দরকার হলে আমরাও তোদের সাথে যাই। বাবা দেখো, ভাই যে কারণেই হারিয়ে গিয়েছে সেটা থেকে তাকে উদ্ধার করতে পারবে একমাত্র নাগিন মাই। তিনিই জানেন ভাই কোথায় থাকতে পারে। তবে সেখানে যেতে হলে অনেক চড়াই উতরাই পার হতে হবে। তোমরা এত কষ্ট নিতে পারবে না, আমি কথা দিচ্ছি। আমি যে করে হোক ভাইকে ফিরিয়ে আনবই, আর নিজেও অক্ষতভাবে ফিরে আসব। কিন্তু তোর যদি কোনো ক্ষতি হয়? আমার কোনো ক্ষতি হবে না মা, তুমি ভরসা রাখো। কাল সকালেই আমি আর নাগিন মা ভাইকে খুঁজতে বেরিয়ে যাব। চলো মা, তোমাকে আমি রান্নায় সাহায্য করি। তোমরা কিছু খেয়েছো? জামাল হারিয়ে যাওয়ার পর থেকে চুলায় আর আগুন ধরায়নি। এখন আর কোনো খাবারই গলা দিয়ে নামবে না রে মা। এভাবে হলে যে তোমরা অসুস্থ হয়ে পড়বে। তোমরা অসুস্থ হয়ে গেলে তো চলবে না। চলো তো চলো, আমার সাথে কিছু খেয়ে নেবে। চলো বাবা, তুমিও ভেতরে এসো। পরের দিন খুব সকাল সকাল নয়না বাড়ি থেকে বেরিয়ে গেল। তাকে এখন নাগিনীর বাড়িতে যেতে হবে। সে দ্রুত হেঁটে জঙ্গলের রাস্তা ধরল। কিছুটা পথ হাঁটতেই হঠাৎ তার চোখে পড়ল একটা বড় বটগাছের নিচে একটা কাক তীরবিদ্ধ হয়ে পড়ে আছে। এ কি, এই কাক এখানে তীরবিদ্ধ হয়ে পড়ে আছে কেন? ইস, মনে হচ্ছে কেউ ভুলে এর গায়ে নিশানা ছুঁড়েছে। আমার খুব কষ্ট হচ্ছে ওকে দেখে। বেঁচে আছে নাকি মরে গেছে তাও তো বুঝতে পারছি না। ওর গা থেকে তীরটা সরিয়ে দেখি। এ কি, আপনি কে? আর এই কাকের ভেতর থেকে বেরিয়ে এলেন কি করে? আমি পরীদের রাজ্যের এক সাধারণ পরী। এই কাকের গায়ে তীর লেগে আমি আহত হয়ে পড়েছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কিন্তু পরী, তোমার সাথে এমনটা হলো কি করে? আমি আমার রাজ্য থেকে বেরিয়েছিলাম পৃথিবী ঘুরে দেখার জন্য। ঘুরতে ঘুরতে একসময় জঙ্গলে আসি। তখন আমি দেখতে পাই এই রে, এই শিকারী যদি এখন আমাকে দেখতে পায় তাহলে নির্ঘাত আমার গায়ে তীর ছুড়বে। ওরা তো বেছে বেছে সুন্দর আর অদ্ভুত দেখতে জিনিসগুলোতেই তাদের নিশানা বানায়। পরী নিজেকে বাঁচানোর জন্য একটা কুৎসিত কাকের রূপ নেয়। সে শিকারীর পাশ দিয়েই উড়ে যাচ্ছিল, কিন্তু শিকারী সেই কাকের দিকে তীর ছুঁড়ে তাকে আহত অবস্থায় ফেলে রেখে জঙ্গল থেকে চলে যায়। তখন থেকেই পরী ব্যথায় কাতরাচ্ছিল। পরীর কথা শুনে নয়নার খুব কষ্ট হলো। পরী নয়নাকে বলল, এগুলোই আমার ঘটনা। ইস, তোমার খুব ব্যথা করছে তাই না? না, যতক্ষণ তীর বিদ্ধ অবস্থায় ছিলাম ততক্ষণ ব্যথা ছিল। এখন কোনো ব্যথা নেই। এবার তুমি বলো তো, এত সকাল সকাল এই জঙ্গলে কেন এসেছো? আমার ছোট ভাই হারিয়ে গিয়েছে। ওকে খোঁজার জন্য আমি এই সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছি। সে কি, হারিয়ে গেছে কিভাবে? নয়না পরীকে সে সাপুড়ে আর তার নাগিন মায়ের সব কথা খুলে বলল। সবটা শুনে পরী বলল, এ তো খুবই সাংঘাতিক ঘটনা। ওই শয়তান সাপুড়ে তোমার ভাইকে নিয়ে কোথায় গিয়েছে তা তো তুমি কোনোভাবেই খুঁজে বার করতে পারবে না। আমারও এ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। দাঁড়াও, তুমি যেহেতু আমায় বাঁচিয়েছো, তাই তোমাকে আমি পুরস্কার হিসেবে একটা জিনিস দিচ্ছি। এটা দিয়ে তুমি সহজেই তোমার ভাইকে খুঁজে বার করতে পারবে। এটা কি? এটা হলো জাদুকরি ঘূর্ণায়মান চক্র। এই চক্রের মাধ্যমে তুমি আর তোমার নাগিন মা যেখানে খুশি সেখানে যেতে পারবে। তবে এটা কিন্তু অতিরিক্ত বাতাসে টিকতে পারে না। তুমি এই চক্রের ভেতরে উঠে যেখানে খুশি সেখানে যেতে পারবে। আমি তাহলে আসি। আর তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য।
পরী নয়নার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। নয়না তাড়াতাড়ি সেই ঘূর্ণায়মান চক্রতে বসে তার নাগিন মায়ের কাছে চলে গেল। নাগিন মা তাকে এই চক্রকে দেখে বেশ অবাক হলো। কিরে, তুই এটা কোথায় পেলি? নয়না তখন তাকে পরীর সমস্ত ঘটনা খুলে বলল। সবটা শুনে নাগিন বেশ খুশি হলো আর মনে মনে পরীকে কৃতজ্ঞতা জানালো। সে নয়নাকে বলল, এটা তো খুবই ভালো হয়েছে রে, আমাদের আর তাহলে কষ্ট করে কোথাও যেতে হবে না। মনে মনে যদি এখানে উঠে সেই জায়গায় কথা চিন্তা করা যায় তাহলে তো খুবই ভালো। চল তাহলে আর দেরি না করে আমরা জামালকে খুঁজতে বের হয়ে যাই। হ্যাঁ মা, চলো। আকাশের পরিস্থিতি কেন যেন ভালো লাগছে না, আর এটা নাকি বেশি বাতাসে টিকতে পারে না। তারা দুজন ঘূর্ণন চক্রটিতে উঠে বসলো। সাথে সাথে চক্রটি আকাশে উঠে গেল। প্রায় বেশ কিছুক্ষণ সেটা আকাশে ভাসল, কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে পুরো আকাশ কালো হয়ে গেল। ঝড়ো বাতাস বইতে শুরু করলো। চক্রটি প্রচন্ড পরিমাণে দুলতে শুরু করলো। নয়না ও নাগিন দুজনেই ভয় পেয়ে গেল। নয়না, শক্ত করে বসে থাক মা, ভয় পাস না। আমি যে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না মা, মনে হচ্ছে এক্ষুনি ছিটকে পড়ে যাব। আমার হাত ধরে বসে থাক। তারা দুজন প্রাণপণে নিজেদের সেই চক্রের ভেতর ধরে রাখতে চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। প্রচন্ড বাতাসের গতিতে দুজনই দুই প্রান্তে ছিটকে পড়ে গেল। প্রায় বেশ কিছুক্ষণ পর এক প্রকাণ্ড দ্বীপে নয়না নিজেকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করলো। এ কি, আমি কোথায় এসেছি? নাগিন মাকেও তো আশেপাশে দেখতে পাচ্ছি না। এখন আমি কি করে জামালকে খুঁজবো আর বাড়ি ফিরবো? নাগিন মা, ও নাগিন মা, কোথায় তুমি? আমার তো মনে হয় এখানে আমি ছাড়া আর কেউ নেই। হে বিধাতা, এখন আমি কি করব? আমার যে খুব ভয় করছে। নয়না উঠে পুরো দ্বীপে একা একাই হাঁটতে লাগলো, কিন্তু কোথাও কোনো জনমানবের চিহ্ন পেল না। সে একা একাই কাঁদতে লাগলো আর নিজে নিজেই বলল, আমি এই দ্বীপ থেকে বের হব কি করে? সেই ঘূর্ণন চক্রটাও যে হারিয়ে ফেলেছি। আমার মাথায় কিছুই আসছে না, কিন্তু এভাবে বসে থাকলেও যে আমি কোনো উপায় খুঁজে পাবো না।